হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11-এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, অধ্যায় 11 কি দেওয়া আছে একটু খেয়াল করো। অধ্যায় 11, ঠিক না? একাদশ অধ্যায় তোমার চ্যাপ্টার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি বুঝতে গেলে তোমার বুঝতে হবে আগে কি স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক জ্যামিতিটা বুঝতে গেলে তোমার বুঝতে হবে কি আগে স্থানাঙ্ক কি। আচ্ছা, স্থানাঙ্ক হচ্ছে একটি খেয়াল করো। দেখো, আমরা লেখচিত্রে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি কিসের মাধ্যমে? মূলত এটা যদি আমরা কি x অক্ষ এবং এটা y অক্ষ ধরি, তাহলে এটা মূল বিন্দু, ঠিক না? এখন এই মূল বিন্দু থেকে একটা বিন্দু x পরিমাণ গেছে, এখন y অক্ষ বরাবর সে কি y পরিমাণ যায়, y মানে কি একটা নির্দিষ্ট মান পরিমাণ যাবে। তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা ধরলাম এটা কি y এর মান। কিসের মান? y এর মান। এখন এই যে একটা বিন্দু তৈরি হইতেছে, এখানে একটা বিন্দু তৈরি হইছে, p বিন্দু ধরলাম। এই বিন্দুটা বুঝাইতেছে কি এই বিন্দুতে কি x এর মান কত x আর y এর মান কত y। তার মানে একটা বিন্দু মূলত কি x আর y এর কি মানের সাহায্যে তৈরি হয়। একটা মূল বিন্দু থেকে যদি আমরা কি করি বিন্দুটা সংযোগ করি, তাহলে সেটাকে বলে কি r ব্যাসার্ধ, ঠিক না? আচ্ছা, এখন দেখো মূল বিন্দু থেকে ওই বিন্দুর অবস্থানকে কি r দ্বারা প্রকাশ করে, এবং মূল বিন্দু থেকে কি এই বিন্দুর কি অবস্থান ভেক্টর অর্থাৎ কি rটা x এর সাথে একটা কি অ্যাঙ্গেলে থাকে, ঠিক না? এটাকে আমরা থিটা কোণ ধরতে পারি। এখন তাহলে আমরা বুঝতেছি কি এই বিন্দুটাকে নির্ণয় করতে গেলে আমার কি লাগে, কিছু মানের প্রয়োজন হয়। যেমন x আর y এর মানের সাহায্যে আমরা কি করি নির্ণয় করতে পারি বিন্দুর অবস্থান, আবার কি r আর থিটার সাহায্যে কি করতে পারি আমরা নির্ণয় করতে পারি এই বিন্দুর অবস্থান। স্থানাঙ্ক মূলত কি? স্থানাঙ্ক হচ্ছে কি যে মানের সাহায্যে কোন একটা কি বিন্দু আমরা অবস্থান নির্ণয় করতে পারি। তারপর যে মানের সাহায্যে কোন একটা বিন্দু আমরা অবস্থান নির্ণয় করতে পারি সেই মানকে কি বলে? স্থানাঙ্ক বলে। বুঝতে পারছি? এখন এই স্থানাঙ্কটা দুই ধরনের। এই স্থানাঙ্কটা কয় ধরনের? এই স্থানাঙ্কটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক। আর একটা হচ্ছে তার পোলার স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। আচ্ছা, এখন এই কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে তার কি এই x এর মান আর y এর মানটা হচ্ছে তার কি কার্তেশীয় স্থানাঙ্ক, আর এই পোলার স্থানাঙ্ক হচ্ছে তার কি r আর থিটা। তাহলে r থিটা হচ্ছে তার কি পোলার স্থানাঙ্ক। এখন এই কার্তেশীয় স্থানাঙ্কের সাথে এই পোলার স্থানাঙ্কের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক নির্ণয়ের সূত্রগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে হবে এখানে একটু দেখো, এখানে আমি এই বিন্দুর নাম দিলাম কি a বিন্দু। এখানে একটা ত্রিভুজ গঠন করছে, ত্রিভুজ কত OPA। এখন ত্রিভুজ কত OP কত এর ক্ষেত্রে যদি আমরা কি হিসাব করি, এই কোণটাকে হিসাব করলে এখানে কি করতে পারি আমরা কি cos যদি থিটা ধরি, তাহলে cos থিটা কত অবরে ভয় অনেক। তাহলে ভূমি কোণটা ইকুয়াল করা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরি। এটা যদি লম্ব হয় এটা ভূমি, এটা অত্রিভুজ। আচ্ছা, তাহলে cos থিটার সূত্র হচ্ছে কি ভূমি বাই অত্রিভুজ। এখন ভূমির মানটা একটু আমরা দেখি। ভূমির মানটা হচ্ছে আমার কত x, অত্রিভুজের মানটা হচ্ছে কত r। তাহলে এখন cos থিটার সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি দেখতেছি আমরা x ইকুয়াল কত r cos কত থিটা। এটা হচ্ছে আমার কি একটা সূত্র। দেখো x এর সাথে r থিটার সম্পর্ক সূত্র। তাহলে এখন কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে এই পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করার এটা একটা সূত্র। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা জিনিস কল্পনা করি, এই কোণটাকে নিয়ে sin থিটার সূত্র যদি কল্পনা করি, তাহলে সাগর লম্ব অনেক, হ্যাঁ লম্ব বাই কি লম্ব বাই অত্রিভুজ। আচ্ছা, এখন লম্ব হচ্ছে কোনটা আমার এটা, তাহলে এখন যদি আমি লম্ব যদি মান বসাই y আর অত্রিভুজ কোনটা r, তাহলে এখানে যদি r হিসাব করি তাহলে এখানে আছে কত sin কত থিটা। এখন r গুণ করলে y ইকুয়াল কত r কত sin থিটা। এটা হচ্ছে আমার একটা মান। তাহলে বুঝো, যদি তোমার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয় অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেওয়া থাকতে হবে। এখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে এই দুটো। তাহলে আমরা এখানে লিখতে পারি কার্তেশীয় বরাবর কি যে কার্তেশীয় সূত্রগুলো x ইকুয়াল কত r কত cos কত থিটা, আর একটা পেছি কি y ইকুয়াল কত r কত sin কত থিটা। এইটা একটা কি সূত্র। এটা হচ্ছে কখন যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে। আচ্ছা, এমন তো হতে পারে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে পোলার স্থানাঙ্কগুলো বের করতে বলতে পারে না, তাহলে তখন আমরা কিভাবে করব একটু খেয়াল করো। আচ্ছা, এই সমীকরণ যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটা যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 আর 2 নং যদি আমরা কি করি বর্গ করি, তাহলে 1 আর 2 যদি বর্গ করে যোগ করি তাহলে কি হয় একটু দেখো তো
x স্কয়ার প্লাস কত y স্কয়ার ইকুয়াল কত এখানে কত r স্কয়ার cos স্কয়ার কত থিটা প্লাস এখানে যদি করে তাহলে কত r স্কয়ার কত sin স্কয়ার কত থিটা এখান থেকে আমরা r স্কয়ার কমন নিলে কত হইতেছে দেখো তো cos স্কয়ার কত থিটা প্লাস কত sin স্কয়ার কত থিটা এখন এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান কত 1 তাহলে 1 যদি r এর সাথে গুণ করি তাহলে r স্কয়ার একে r স্কয়ার এখানে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত r স্কয়ার এখান থেকে যদি আমি হিসাব করি r টা যদি হিসাব করি তাহলে রুট ওভার কত x স্কয়ার প্লাস কত y স্কয়ার এটা একটা কি সূত্র তাহলে এটা কখন যখন কি কার্টেসিয়ান স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক বের করব তখন তার সূত্র আচ্ছা আরেকটা সূত্র এখানে যদি আমরা আরেকটা কোণের হিসাব করি তাহলে এখানে যদি tan থিটা যদি সূত্রটা করি tan থিটা এর কত 13 লম্বা ভূত লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে কত y আর ভূমি হচ্ছে কত আমার x তাহলে এখন এখান থেকে যদি আমি থিটাটা রাখি তাহলে কি tan ইনভার্স কত y বাই কত x এইটা একটা সূত্র তাহলে এটা থিটা নির্ণয় করার সূত্র এটা r নির্ণয় করার সূত্র এখন r আর থিটা মূলত কি বোঝায় r আর থিটা মূলত কি পোলার স্থানাঙ্ক বোঝায় তার মানে যখন কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে এই দুইটা তাহলে আমরা পোলার স্থানাঙ্ক বলতে যদি এই দুইটা সূত্র লিখি যে একটা পেলাম কি r ইকুয়াল হ্যাঁ r ইকুয়াল কত রুট ওভার কত x স্কয়ার প্লাস কত y স্কয়ার আরেকটা পেলাম কি থিটা ইকুয়াল কত tan ইনভার্স হ্যাঁ y বাই কত x আচ্ছা এই হচ্ছে আমার কি কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র এখন এগুলো তো হচ্ছে আমার কি স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র ঠিক না এখন এখানে তোমার একাদশ অধ্যায় যে আরেকটা জিনিস মেইন জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার কি দূরত্ব নির্ণয় করার সূত্র আচ্ছা দূরত্ব নির্ণয় করার সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলো দূরত্ব নির্ণয় করার সূত্র হ্যাঁ আচ্ছা তাহলে এখন তাহলে আমরা স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি সেটা জানছি এখন স্থানাঙ্কের সাপেক্ষে যে সূত্রগুলো আরো সম্ভব সেগুলো আমরা একটু দেখি আচ্ছা মনে করে এ একটা বিন্দু তার একটা স্থানাঙ্ক আছে কত x হয় তাহলে আমরা স্থানাঙ্কে কি বুঝতে পারছি ঠিক না এখন বি একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে কত তাও কি xy যেহেতু এটা x এটা কি প্রথম x লিখছি তার মানে এটা আমি x1 ধরতে পারি এটা কি y1 আর দ্বিতীয়বার লিখছি তাহলে এটা x2 এটা কি y2 মানে a থেকে b পর্যন্ত একটা দূরত্ব কাজ করে ঠিক না একটা ডিসটেন্স কাজ করে এখন a থেকে b পর্যন্ত এই দূরত্বটা কত হবে এরকম টাইপের প্রশ্নগুলো যেগুলো তুমি দূরত্ব নির্ণয় করার সূত্র হ্যাঁ তাহলে ab এর দূরত্ব ab এর কি ab এর দূরত্ব নির্ণয় করার সূত্র ab এর দূরত্ব নির্ণয় করার সূত্র যদি আমরা করি তাহলে রুট ওভার কত এই x2 মাইনাস এর কত x1 তাহলে x2 মাইনাস এর কত x1 কত স্কয়ার প্লাস y2 মাইনাস এর y1 কত স্কয়ার y2 মাইনাস এর কত y1 কত স্কয়ার এটা হচ্ছে আমার কি দূরত্ব নির্ণয় করার সূত্র যে কোনো দুইটা বিন্দুর কি দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে তোমার কি এটা আশা করি বুঝতে পারছি এখন মাঝে মধ্যে কি তোমার আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে কি তোমার হ্যাঁ ক্ষেত্রফল মানে তিনটা বিন্দু দিতে পারেন a b c a b c তিনটা বিন্দু দিলে এই তিনটা বিন্দুর যে ক্ষেত্রফল তৈরি হয় সেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলে এখন ক্ষেত্রফল নির্ণয় করতে যদি আমরা যাই তাহলে ত্রিভুজ কত a b c এই ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে কি হাফ ইনটু মডুলাস ঠিক না এখন এই যে a বিন্দু থেকে আমরা শুরু করি x1 থেকে তাহলে x1 কত y1 আবার এখানে কত x2 কত y2 এখানে কত x3 মানে কি y3 আবার লাস্ট তুমি একবার কি লিখবে x1 আবার কি y1 তার মানে প্রথম বিন্দুটা a থেকে শুরু করে b থেকে শুরু করে c থেকে আবার a তে আসতে হবে তার মানে এই প্রথম বিন্দুটা কি তোমার দুইবার রিপিট হবে হ্যাঁ এই হচ্ছে তোমার কি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রের সময় তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে নিচের দিকে যদি নামি তাহলে নামলে কি প্লাস নামলে কি প্লাস নামি আমি যেই বরাবরে নামি নিচে নামলে কি প্লাস আচ্ছা তাহলে নিচে নামলে যদি আমরা প্লাস হিসাব করি তাহলে কি হইতেছে একটু খেয়াল করো তাহলে x1 এর সাথে y2 গুণ করলে কত x1 কত y2 আচ্ছা তাহলে নিচে নামতে সবগুলো নামি আমরা তাহলে x2 এর সাথে যদি গুণ করি x2 কত y3 আবার এটার সাথে করলে কত প্লাস কত x3 কত y1 নামলে যে প্লাস এটা এই প্লাসটা বলতে কি বোঝায় এই যে দেখো এখানে আমরা কি এই প্রত্যেকটা পদের মাঝখানে কি ব্যবহার করতেছি প্লাস ব্যবহার করতেছি এই নামলে প্লাস মূলত এই প্লাসকে আমি বুঝাইছি আচ্ছা এবার উঠি উপরের দিকে উঠলে মাইনাস এই উপরের দিকে উঠলে মাইনাস ঠিক না তাহলে যতবার উঠবে ততবার মাইনাস এর সাথে গুণ করলে কত মাইনাসের কত x2 কত y1 তারপরে কি মাইনাসের কত হ্যাঁ x3 কত y2 আবার মাইনাসের কত x1 y কত 3 এ হচ্ছে তোমার কি ক্ষেত্রফল নির্ণয় করার কি কৌশল এবং কি সূত্র তাহলে তুমি এই কৌশলে তুমি কি করতে হবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বুঝতে পারছি এখন যদি তোমার কি ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ দেয় তখন যে জিনিসটা তুমি করবা তখন তুমি কি এই x1 টা না লিখে এরপরে কি লিখতে হবে x4 y4 ঠিক না y4 তারপরে আবার কি রিপিট করবে x1 কত y1 তার মানে চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু কারণ চতুর্ভুজের ক্ষেত্রে তোমার কি চারটা বিন্দুর মাধ্যমে কি হয় চারটা শীর্ষবিন্দুর মাধ্যমে কি চতুর্ভুজটা তৈরি হয় এটা a এটা b ধরলে এটা c ধরলে এটা কি b ধরলে তাহলে এটা হচ্ছে কি x1 y1 এটা কি x2 কত y2 আচ্ছা এটা কি x3 কি y3 আমি ধরতে পারি ঠিক না আর এটা হচ্ছে কি x4 কত y4 ঠিক না এখন
এ বি সি ডি আবার এতে আসতে হবে। তার মানে বুঝতে চতুর্ভুজের ক্ষেত্রে কি তোমার কি x1 x2 x3 x4 যাবে, লাস্টে আবার কি x1 হবে। ঠিক এরকম ভাবে পঞ্চভুজের ক্ষেত্রেও কি তোমার সেম x1 x2 x3 x4 আবার কি x5 তারপর আবার লাস্টে কি x1। কথা বলতে পারছি? এই হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রগুলো। এখন মাঝে মাঝে তোমার কি ক্ষেত্রফলের পাশাপাশি আরো যে জিনিসগুলো বলে সেগুলো একটু খেয়াল করো। আমি কিন্তু সবগুলো বেসিক কি আমি সবগুলো বেসিক টানার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন তোমার মাঝে মধ্যে বলবে কি একটা ত্রিভুজ, হ্যাঁ, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এই তিনটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে বলবে কি ত্রিভুজটি কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করলাম। তারপর তোমার যে জিনিসটা বলবে কি ত্রিভুজটি কি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা বা সমকোণী ত্রিভুজ কিনা বা কি, হ্যাঁ, যে সমবাহু ত্রিভুজ কিনা, যে কোনো একটা বলতে পারে। এখন এই তিনটা অপশনে বলবে যে সমবাহু ত্রিভুজ কিনা, ঠিক না? আবার বলবে কি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, আরেকটা বলবে কি সমকোণী ত্রিভুজ কিনা। মূলত ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা প্রশ্ন তোমার বলে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন বলে সেটা আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, মূলত এই তিনটা প্রশ্ন বেশি বলে। এখন এই তিনটা করতে দেখো, এই তিনটা যে কোনো একটাই বলক না কেন, তুমি কি আগে প্রথমত কি তার তিন বাহু কয়টা ত্রিভুজের তিনটা বাহু তিনটা দূরত্ব অনায়াসে বের করবা। তার মানে এ বি দূরত্ব একবার বের করবা, তারপরে বিসি দূরত্ব একবার বের করবা, এসি দূরত্ব একবার বের করবা, এ বি বিসি এসি, ঠিক আছে? এখন দূরত্ব বের করার পরে তিনটা বাহু যদি সমান হয় সমবাহু ত্রিভুজ, যদি দুইটা বাহু সমান হয়, যে কোনো দুইটা বাহু সমান হয় তাহলে সে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি একটি খেয়াল করো, যদি তোমার কোনো বাহু সমান না কিন্তু দুইটি বাহুর কি বর্গের সমষ্টি একটি বাহুর কি সমান হয়, অর্থাৎ কোন দুটি বাহু, মনে করো একটা বাহুর কি মান বেরোলো কত 5, আরেকটা বাহুর মান বেরোলো কত 3, আরেকটা বাহুর মান বেরোলো কত 4, তাহলে এই তিনটা বাহুর ভিতরে মানে বৃহত্তম বাহু কোনটা? অবশ্যই এবি। তাহলে এই বৃহত্তম বাহুর কি বর্গ যদি কি ক্ষুদ্রতম দুই বাহুর কি বর্গের সমষ্টি সমান হয়, অর্থাৎ এসি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্রকে যদি সমর্থন করে তাহলে সে সমকোণী ত্রিভুজ হবে। তার মানে বুঝতেছি সমবাহু বলক, সমদ্বিবাহু বলক, সমকোণী বলক, যেটাই বলক আমরা তিন বাহুর দূরত্ব কিন্তু বের করতে হবে, ঠিক না? তাহলে এখন তিন বাহুর দূরত্ব বের করার পর যদি আমরা দেখি তিনটাই সমান তাহলে সমবাহু ত্রিভুজ, আর যদি কি দুইটা সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যদি কি কোনোটাই সমান না, হ্যাঁ, কিন্তু বৃহত্তম বাহুর বর্গ ক্ষুদ্রতম দুই বাহুর কি বর্গের সমান হয়, অর্থাৎ পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, তখন সেটা হবে কি সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে তোমার কি যে ত্রিভুজের কি পরিসীমা নির্ণয় করতে বলে, পরিসীমা। আচ্ছা, পরিসীমা নির্ণয় করতে গেলে তোমার যে জিনিসটা করতে হবে, তুমি তো তিনটা বাহু বের করছো, ঠিক না? এখন তিনটা বাহুকে যোগ করে দিবা, এবি প্লাস কত বিসি প্লাস কত এসি, তাহলে তিনটা বাহু যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার কি পরিসীমা। এখন এই পরিসীমাকে মূলত আমরা 2s দ্বারা প্রকাশ করি। তাহলে পরিসীমা মানে কি তিনটা বাহুর কি যোগফল। এখন তাহলে পরিসীমাটা আমরা 2s বের করব, আর যদি বলে কি পরিসীমার অর্ধেক অর্থাৎ অর্ধ পরিসীমা, তাহলে আমরা কি অবশ্যই পরিসীমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কি 2 থেকে ক্যান্সেল, তাহলে থাকে কি s, তাহলে s এখানে বুঝতে পারছি আমরা কি দেখো, তাহলে ab প্লাস কত bc প্লাস কত ac। এখন নিচে কত 2, কারণ 2 দ্বারা ভাগ করলে কি একদিকে তো আর ভাগ করা যায় না, এদিকে 2 দ্বারা ভাগ করতে হবে, এদিকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা হলো আমরা কি s ইকুয়াল কত তিন বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করব, আর যদি কি পরিসীমা বের করতে বলে তাহলে তিনটা বাহু শুধু কি যোগ করব, তাহলে কি হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এখন চতুর্ভুজের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমার করে সেগুলো একটু আমি দেখি। চতুর্ভুজের ক্ষেত্রে তোমার বলবে চারটা বিন্দু অবশ্যই স্থানাঙ্ক দেওয়া থাকবে, চতুর্ভুজে তো চারটা বিন্দু থাকবেই, তাহলে চারটা বিন্দু থাকবে মানে চারটা বাহু থাকবে, ঠিক না? এখন চতুর্ভুজের ক্ষেত্রে তোমার প্রশ্ন করবে কি দেখো, চতুর্ভুজটা কি আয়তক্ষেত্র কিনা, চতুর্ভুজটা আয়তক্ষেত্র কিনা। আচ্ছা, আবার বলে কি এটা সামান্তরিক কিনা, সামান্তরিক কিনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারে সে বর্গ কিনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারে সে রম্বস কিনা। আচ্ছা, রম্বস কিনা। এই চারটা কিন্তু বের করতে পারে, এই চারটা যে কোনো একটাই বলক না কেন তুমি অনায়াসে তখন 6টা বাহু, কয়টি 6টি বাহুর দূরত্ব বের করবা। আচ্ছা, চতুর্ভুজের বাহু হচ্ছে কি 4টা, আমি 6টা বাহু কি দূরত্ব কিভাবে বের করব নাকি? তাহলে দেখো বাহু তো 4টা, একটা দুইটা তিনটা চারটা, ঠিক না? তাহলে আরো দুটা কি কর্ণ আছে, কর্ণগুলো তো একটা বাহু, ঠিক না? তাহলে কর্ণ আছে কয়টা, দুইটা, তাহলে টোটাল বাহু হচ্ছে কয়টা 6টা। এখন যদি দেখো এটার বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত দিকের বাহুটা তার বিপরীত বাহু, ঠিক না? তার বিপরীত বাহু হচ্ছে এটা। এখন বিপরীত বাহু দ্বয় সমান, মানে এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা সমান এই বাহুটা, ঠিক না? তাহলে বিপরীত বাহুদ্বয় কি সমান,
বিপরীত বাহুদ্বয় কি সমান এবং কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় কি সমান। কর্ণদ্বয় যদি সমান হয় তখন সে হবে কি আয়তন। বুঝতে পারছি? অর্থাৎ এই এ বি সমান কি, দেখো এটাকে তো আমরা যেটা বুঝি এ বি সমান বিপরীত বাহু কি সিডি। আচ্ছা, আবার এই বিসি সমান এডি। হ্যাঁ, বিসি সমান কত এডি। আবার একটু খেয়াল করো, মনে করো একটা বাহু সমান কিন্তু আরেকটা বাহু সমান না বিপরীত বাহু, তাহলে হবে না, দুটোটা বিপরীত বাহু সমান হতে হবে। এবং পাশাপাশি কর্ণ কি, প্রথম কর্ণটার নাম কি এসি। এসি সমান কত বিডি, তাহলে এ বিডি, তাহলে দুইটা কর্ণই সমান হতে হবে, তখন সে কি হবে আয়তক্ষেত্র। আর যদি বাইসিস কি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কি কর্ণদ্বয় কি অসমান, কর্ণদ্বয় সমান না পরস্পর, তখন সেটা হবে কি সামান্তরিক। মানে কর্ণদ্বয় সমান না হলে, হ্যাঁ কর্ণদ্বয় যদি কি সমান না হয়, হ্যাঁ সমান নয়, তখন কি সে কি অবশ্যই কি সামান্তরিক হবে। এখন আমরা বর্গ কিভাবে বুঝবো? বর্গ যদি হয় কিভাবে, দেখো চারটা বাহু কি সমান, অর্থাৎ বর্গের ক্ষেত্রে এ বি যা, বিসি তা, হ্যাঁ এবং কি সিডি কি তা, এবং কি এডিও কি তা। মানে বর্গদ্বয় কি মানে বাহুদ্বয় কি পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এসি সমান কত বিডি। আবার মনে করো যে কি এবি সমান এসি হবে না, বাহুদ্বয় পরস্পর বাহু বাহু সমান, হয়তো বাহু এই বাহুটার মান কত 2 আসতে পারে, এটাও 2, এটাও 2, এটা 2। আবার কর্ণদ্বয় মান হতে পারে এটার মান 3, তাহলে এই কর্ণের মান 3 হতে পারে। মানে কর্ণ কর্ণ সমান, কর্ণ বাহুর সাথে সমান হইতে পারে নাও হইতে পারে, ঠিক আছে। কিন্তু বাহুদ্বয় চারটা বাহু সমান প্লাস কি কর্ণদ্বয় কি কর্ণ কর্ণ সমান, তখন সে বর্গ হবে। আর রম্বস হবে তখন যখন কি চারটা বাহু সমান কিন্তু কি কর্ণদ্বয় অসমান। তাহলে বর্গের সাথে মিল কি রম্বসের, আর কি আয়তক্ষেত্রের সাথে মিল কি সামান্তরিকের। বুঝতে পারছি? আবারও বলি, বিপরীত বাহুগুলো সমান কর্ণদ্বয় সমান, তখন কি সে আয়তন। আর বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, তখন কি সামান্তরিক। আর যখন বর্গ হবে তখন কি বিপরীত বাহু মানে পরস্পর বিপরীত বাহুগুলো সবগুলো পরস্পর কি সমান, মানে বর্গের চারটা বাহু কি হবে সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পর কি হবে সমান হবে, তখন হবে কি বর্গ। আর যদি চতুর্ভুজের কি প্রত্যেক চারটা বাহু কি সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, তখন সে হবে কি রম্বস। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। মূলত তোমার এই দূরত্ব প্লাস স্থানাঙ্ক এবং কি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি পরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা, ত্রিভুজের কি ত্রিভুজটি সমকোণী কিনা, ত্রিভুজটি সমদ্বিবাহু কিনা, এবং কি সে সমবাহু ত্রিভুজ কিনা, এবং চতুর্ভুজের ক্ষেত্রে এই সামান্তরিক কিনা, আয়ত কিনা, বর্গ কিনা, রম্বস কিনা, এবং তাদের ক্ষেত্রফল কি বের করতে বলে। এইগুলি মূলত কি তোমার একাদশ সপ্তাহের কি মূল বিষয়। সামনের ক্লাসগুলোতে অবশ্যই আমি কি তোমাদেরকে কি প্রত্যেকটা অনুশীলনের কিছু কি যেগুলো ইম্পর্টেন্ট কি ম্যাথমেটিক্স, সেগুলো আমি কি অবশ্যই করানোর চেষ্টা করব, যেগুলো তোমার ম্যাক্সিমাম কি বোর্ড কোশ্চেনগুলোতে আসে। মানে সবগুলো অঙ্ক তো আর করা সম্ভব না। তোমাদের কি একাদশ অধ্যায় তোমার কি 4টা অনুশীলনী আছে। একটা 11.1, তারপর কত 2, তারপর 3, তারপর 4। এই 4টা অনুশীলন থেকে আমি কি যেগুলো মেইন মেইন অঙ্কগুলো সেগুলো আমরা কি অবশ্যই করার চেষ্টা করব। আজকে মূলত এতটুকুই। আল্লাহ হাফেজ।